অর্পিতা চক্রবর্তীর কলমে আজকের গল্প জাগ্রত বিবেক। সময়টা 1881 সাল, নভেম্বর মাস। বাতাসে হিমের পরশ লেগেছে। কলকাতায় সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে সেদিন প্রথম মুখোমুখি ভারতবর্ষের দুই যুগপুরুষ, রামকৃষ্ণ পরমহংস এবং সিমলার বিলে ভবিষ্যতের স্বামী বিবেকানন্দ। সময় সেদিন থমকে গিয়েছিল। পরমা প্রকৃতিও বুঝি অপেক্ষার প্রহর গুনছিল সেই শুভ মুহূর্তের। ঠাকুর তার অনন্ত প্রতীক্ষাকে প্রথম দর্শনেই চিনতে পেরেছিলেন। স্বামীজি অবশ্য অত সহজে ধরা দেননি, তবে ঠাকুরের অনুরোধও ফেলতে পারেননি। বিলের কণ্ঠে সেদিন সুরের দেবী সরস্বতীর বাস। তার গানে মন্ত্রমুগ্ধ ঠাকুর। তিনি নরেনকে আমন্ত্রণ জানালেন মা ভবতারিণীর গৃহাঙ্গন দক্ষিণেশ্বরে। দুই মহামানবের দ্বিতীয় সাক্ষাৎ দক্ষিণেশ্বরে। একদিকে মা ভবতারিণী আর অন্যদিকে পুণ্য প্রবাহিনী মা গঙ্গা, যার সাক্ষ্য প্রমাণ আজও দিয়ে চলেছে। নরেনের কণ্ঠে সেদিন ধ্বনিত হয়েছিল ভক্তির নৈবদ্য। ঠাকুর মন্ত্রমুগ্ধ। স্রষ্টা আর সৃষ্টি সেদিন মুখোমুখি। ঠাকুরের মুখ নিঃসৃত মাতৃ অনুভূতির কথা যেন কর্ণগুহরে ভক্তির অমৃতধারা বহন করে। তিনি মাকে দর্শন করেন, তার সাথে কথোপকথন হয়। মাকে দেখে তার তো চোখ জলে ভরে যায়, আবার কখনো তিনি শিশুর ন্যায় আচরণ করেন। কিন্তু এসব কি সত্যি সম্ভব? তিনি তো প্রতিমা, কোনো মানবী নন। তবে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে মানুষটিকে বদ্ধ, উন্মাদ, ভিন্ন অন্য কিছু ভাবা সম্ভব হয়নি নরেনের পক্ষে। এত সত্ত্বেও ঠাকুরের প্রতি তীব্র আকর্ষণ। তাকে ভুল প্রমাণ করার চেষ্টায় মত্ত নরেন। একের পর এক পরীক্ষা চালিয়ে গেছেন, কিন্তু শেষ রক্ষা হলো কই। সেদিন ঠাকুর হঠাৎ করেই তার ডান পা তুলে দিলেন নরেনের বুকে। ব্যাস, মুহূর্তে সব শূন্য। চারপাশের ঘরবাড়ি, গাছপালা সব নিমেষে উধাও। শরীরটা তখন মহাশূন্যে ভাসমান, ঠিক যেন অপার্থিব অনুভূতি। কিন্তু না, সঠিক সময় তো সে তখন আসেনি, তাই অপেক্ষা করতেই হবে। ঠাকুর তাকে ফিরিয়ে দিলেন চরম বাস্তবে। তবে নরেন্দ্রনাথ দত্ত সেদিন বুঝতে পেরেছিলেন ঠাকুরের মধ্যে একটা কিছু আছে, পুরোটাই ভেলকি কিন্তু নয়। এরপর শুরু হলো একের পর এক পরীক্ষার পালা। ঠাকুর উত্তীর্ণ হলেন নরেনের সকল পরীক্ষায়। দক্ষিণেশ্বরের খ্যাপা ঠাকুর ধীরে ধীরে হয়ে উঠলেন নরেনের পথপ্রদর্শক। বিলের বাবা মা কিন্তু চেয়েছিলেন তার বিয়ে দিয়ে তাকে গৃহস্থ করতে, কিন্তু না, সুখী সংসার, সুখী গৃহকোণের স্বপ্ন ছেড়ে তার যাত্রা শুরু হলো অনন্তের পথে। অভাব, দারিদ্রতা, মাতৃপ্রেম, ভাতৃপ্রেম সব কিছুকে উপেক্ষা করে বীরে তখন এক অন্য মানুষ। ঠাকুর তাকে পরম যত্নে তিলে তিলে গড়ে তুললেন। নরেন সেদিন মা ভবতারিণীর কাছে চাইতে গিয়েছিলেন পার্থিব সুখ, কিন্তু চেয়ে বসেন বিবেক এবং বৈরাগ্য। এরপর একের পর এক পথ পরিক্রমা করতে করতে ভবিষ্যতে স্বামীজি প্রবেশ করেন তার বৃহত্তর কর্মজীবনে। ঠাকুরের পর শ্রী সারদা মা, যিনি মাতৃরূপে আগলে রাখলেন তার সন্ন্যাসী সন্তানদের। সিমলায় তার ডানপিটে বিলে শেষ পর্যন্ত গেরুয়া ধারণ করলেন, হলেন সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত। কলকাতা সম্ভ্রান্ত ঘরের বিলাসবহুল জীবনযাপন ছেড়ে তিনি তখন এক ভিক্ষুক সন্ন্যাসী। উপবাস, শারীরিক কৃচ্ছ সাধন সব কিছুর মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত হতে লাগলো। বরানগর থেকে যাত্রা শুরু করে বেলুড় মঠ, ওদিকে বাগবাজার, মায়ের সর্বত্র বাড়ি, তখন একটিই নাম, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। জীব সেবার মধ্যে দিয়েই চলতে লাগলো তার শিব সেবা। কর্মে বিশ্বাসী নরেন ঠাকুরের নাম নিয়ে তার মতাদর্শ প্রচারের উদ্দেশ্যে পার করলেন কালাপানি। 1893 সালের শিকাগো ধর্ম সম্মেলনে তিনি যে জয়যাত্রার সূচনা করেছিলেন তার প্রভাব ছিল সুদূর প্রসারী। গোটা মার্কিন মুলুক জুড়ে তখন একটিই নাম, স্বামী বিবেকানন্দ। দেশে ফিরে নিজের দেশের মাটিতে গড়ে তুললেন রামকৃষ্ণ মিশন। ভারতের উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিম, সর্বত্র পরিব্রাজক রূপে তিনি ঘুরে বেড়ালেন।
নিজের জন্মভূমি এবং তার ভালো মন্দের সাথে বারংবার একাত্ম হয়েছেন স্বামীজি। ধীরে ধীরে স্বামীজির দেওয়া শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠতে লাগলো তৎকালীন যুব সমাজ। জাতপাতের বেড়াজাল ভেঙে তিনি তরুণ সন্ন্যাসীদের নিয়ে শুরু করেছিলেন তার জয়যাত্রা। একদিকে ক্ষেত্রীর মহারাজের আতিথেয়তা যেমন গ্রহণ করেছিলেন, ঠিক তেমনই ভোলেননি আলোয়ারের সেই বুড়ি মাইকে। 8 থেকে 80 সকলের প্রিয় কর্মবীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আজও বহু মানুষের অনুপ্রেরণা। মাত্র 39 বছরের জীবনে যে কর্ম তিনি করে গেছেন তা হয়তো 100 বছরেও করা সম্ভব নয়। 1902 সালের 4 জুলাই ভারতবর্ষের আকাশে বোধ করি সেদিন হয়েছিল সত্যিকারের নক্ষত্রপতন। বেশ কিছুদিন যাবৎ শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন স্বামীজি, কিন্তু ওই বিশেষ দিনটিতে তিনি বেশ সুস্থ হয়ে ওঠেন। নিয়ম মতো ভোরবেলা ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করা ছিল ওনার পুরনো অভ্যাস। নিয়মের অন্যথা হয়নি সেদিনও। ভগিনী নিবেদিতাকে নিজে নিমন্ত্রণ করে পরম যত্নে খাওয়ালেন। স্বামী প্রেমানন্দের সাথে মঠের ভবিষ্যৎ সম্বন্ধে আলোচনা করলেন। সেদিন আবার বেলুর মঠে জেলে নৌকো ভিড়লে ভালো ইলিশ মাছ ওঠে। ইলিশের নানা পদে তিনি সেদিন মধ্যাহ্ন ভোজন সেরেছিলেন। সারাটা দিন বেশ আনন্দে কাটিয়ে ঠিক সন্ধ্যা 7টা নাগাদ তিনি নিজের ঘরে চলে যান এবং নির্দেশ দেন কেউ যেন তাকে আর বিরক্ত না করেন। না, কেউ আসেনি, কিন্তু যারা আসার কথা ছিল তিনি অবশ্যই এসেছিলেন। আসলে তাকে যে আসতেই হতো। রাত 9টা বেজে 10 মিনিট ধ্যানরত অবস্থায় স্বামীজি পাড়ি দিলেন রামকৃষ্ণ লোকে। ভবের খেলা সাঙ্গ করে না ফেরার দেশে আবার বুঝি দেখা হলো সেই গুরু শিষ্যের। মৃত্যুর ঠিক আগে তিনি মহাসমাধিস্থ হয়েছিলেন। যদিও ডাক্তারি শাস্ত্রমতে মস্তিষ্কের রক্তনালী ক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছিল। নিজের গর্ভধারিণী মা, শ্রীমা, ভগিনী নিবেদিতা এবং অসংখ্য ভারতবাসীকে কাঁদিয়ে স্বামীজি যাত্রা শুরু করেছিলেন অমৃত লোকের উদ্দেশ্যে, না ফেরার দেশে। পূর্ণ প্রবাহিনী মা গঙ্গার বুকে তার সাধের বেলুর মঠে চিরনিদ্রায় শয়িত হলেন ভারত মায়ের প্রিয় সন্তান স্বামী বিবেকানন্দ। জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা, নিভে গেল বিবেক শিখা। প্রকৃত শিব সেবায় মহামন্ত্র শিখিয়ে বিদায় নিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। আজকের লেখাটি এখানেই সমাপ্ত। লেখাটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই সবার প্রথমে নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।